শেষে কেঁদেই ফেললেন মিসেস এম্বার্সলি। মিস হোপও কাঁদতে শুরু করলো। কিন্তু বাস্তবতা হচ্ছে রওনা আমাদের হতেই হবে, কাজেই তাড়াতাড়ি কেন ছেড়ে দিলাম। তীরে দাঁড়িয়ে করুণ সুরে কাঁদল অ্যালবিনো মহিলারা। স্বীকার করছি, ওভাবে তাদেরকে ওখানে ফেলে রেখে যেতে অপরাধবোধ হলো আমার, কিন্তু কি করার ছিল আর। শুধু আশা করলাম যাতে কোনো ক্ষতি না হয় তাদের কারো। পরে তাদের ভাগ্যে কী ঘটেছিল সেটা আর কখনোই জানতে পারিনি। কেনটা যেখান থেকে খুঁজে বের করা হয়েছিল, রোদ পেরিয়ে সেখানেই ঝোপের মধ্যে ওটা লুকিয়ে রাখলাম আমরা। শুরু হলো পদযাত্রা। আমাদের মধ্যে স্টিফেন আর মাভবর গায়ে জোর বেশি, কাজেই অর্কিডের গাছটা বহনের দায়িত্ব ওদের উপরেই পড়ল। ওটার ওজন নিয়ে টু শব্দ করলো না স্টিফেন, কিন্তু কয়েক ঘন্টা পর সাপসাপান্তের তুফান ছুটালো মাভব। বিভিন্নভাবে বারবার করে বলল, কোনো মানে হয় না এই পাগলামির। সেসব কথা আর লিখছি না, তবে লেখার কলেবর কয়েক পৃষ্ঠা বৃদ্ধি না পেলে লেখার ইচ্ছে ছিল। কিছু অভিশাপ ছিল সত্যি খুব চমকপ্রদ। স্টিফেনের প্রতি যদি বন্ধুত্ব সূচক মনোভাব না থাকতো, তাহলে অর্কিডের গাছটা মাভব যে ছুঁড়ে ফেলে দিত তাতে কোনো সন্দেহ নেই। দেবতার বাগান পার হয়ে এলাম আমরা। মিসেস এম্বার্সলির মুখে যা শুনলাম তাতে বুঝতে পারলাম গরিলা দেবতার মাথায় চাতুর্যের অভাব ছিল না। হতভাগ্য কালোবিরা বছরে দুবার বিষ ছড়িয়ে দেবার পরে আক্রান্ত হতো, কখনোই বিষ ছড়ানোর আগে আক্রান্ত হয়নি কোনো কালুবি। নিজের খাবারের ব্যবস্থা হয়ে গেলে তারপর অপছন্দের মানুষটাকে খুন করত গরিলাটা। আমাদের সঙ্গে আসা কালুবি অবশ্য আগেই মারা পড়েছে, যেটা আগে কখনো হয়নি। তবে এমনও হতে পারে জন্তুটা কোনোভাবে বুঝে গিয়েছিল এবার কালুবির আসবার উদ্দেশ্য বিষ ছড়ানো নয়, অথবা আমাদের উপস্থিতি ওটাকে বড় বেশি উত্তেজিত করে তুলেছিল হয়তো। গরিলার মন বুঝবে কে। সাধারণত দুটো আক্রমণের মধ্যে অন্তত 1.5 বছর ফারাক থাকতো। অপছন্দের কালবির সঙ্গে বিষ ছড়ানোর সময়টা বাগান পর্যন্ত আসতো ওই গরিলা। প্রথমবার গর্জন করে সতর্ক করত, দ্বিতীয়বার কামড়ে কেটে নিত হাতের একটা আঙুল। তাতেই রক্তের বিষক্রিয়ায় মারা গেছে অনেকে। আঙুল কেটে নেবার পরেও যদি কোনো কালবি বেঁচে যেত, তৃতীয়বার আসবার পর খুন হতো সে। শক্তিশালী চোয়ালের মধ্যে নিয়ে কামড়ে ধরে অসহায় শিকারের মাথা চুরমার করে দিত গরিলা দেবতা। কালবিরা যখন বিষ ছড়াতে আসতো, তখন সঙ্গে করে কয়েকজন ধর্ম অন্তঃপ্রাণ তরুণকে নিয়ে আসতো। তাদের কয়েকজনকে মেরে ফেলতো গরিলাটা। 6 বার এসেও যারা আক্রান্ত হতো না, তাদের আরও কিছু বিশেষ পরীক্ষা নেওয়া হতো। শেষে টিকত 2 জন। তাদের বলা হতো দেবতা যাকে অনুমোদন দিয়েছেন বা দেবতার কাছে উত্তীর্ণ। এসব তরুণকে অত্যন্ত সম্মান করা হতো, যেরকম সম্মান পায় কোম্বা। কালবি মারা গেলে এদের কোনো একজনকে তার আসনে বসানো হয়। অন্তত 10 বছর নিশ্চিন্তে শাসন করতে পারে সে। কথায় কথায় জানলাম মিসেস এম্বার্সলি কালবিদের আনুষ্ঠানিকভাবে নরমাংস খাওয়ার ব্যাপারে কিছু জানেন না। এটাও তার জানা নেই যে নিহত কালবিদের কাঠের বাক্সে করে জঙ্গলের ভেতরের ফাঁকা জায়গায় রেখে দেয়া হয়। এ ধরনের বিষয়গুলো থেকে তাকে সম্পূর্ণ অজ্ঞ রেখেছে পঙ্গরা। উনি বললেন 3 জন কালবিকে দেখেছেন তিনি তার সময়ে। তারা প্রত্যেকেই মৃত্যুক্ষণ ঘনিয়ে আসছে বুঝে উন্মাদ প্রায় হয়ে গিয়েছিল। পঙ্গদের রাজা হওয়া সুখকর কিছু নয়। সর্বক্ষণ তাকে ভয়ঙ্কর যন্ত্রণাদায়ক মৃত্যুর হাতছানি। বিশেষ করে আঙুল কাটা পড়বার পর একজন কালবি যখন বুঝে যায় সময় শেষ হয়ে আসছে তার, তখন স্বাভাবিকভাবে মাথা ঠিক থাকবার কথা নয়। মিসেস এম্বার্সলির কাছে জানতে চাইলাম মোটাম্বো কখনো দেবতার সঙ্গে দেখা করতে আসে কিনা। জবাবে তিনি বললেন, আসে। প্রতি 5 বছরে একবার করে দেখা করে যায় সে। পূর্ণচাঁদের সময় 1 সপ্তাহ
জঙ্গলে কাটায় মোটাম্ব, নানা রকমের অনুষ্ঠান সম্পাদন করে। কালোবিদের একজন মিসেস এম্বার্সলিকে বলেছিল, পরস্পরের গলা জড়িয়ে ধরে মোটাম্ব আর দেবতাকে একসঙ্গে একটা গাছের নিচে বসে থাকতে দেখেছে সে। ওই কালোবির মনে হয়েছিল যেন গল্প করছে দুজন, ঠিক যেমন গল্প করে দুই ভাই। বন দেবতার চাতুরীর নানান কাহিনী ছাড়া পঙ্গদের এই গরিলা সম্বন্ধে আর বিশেষ কিছু আমি জানতে পারিনি। তবে কখনো কখনো মনে হয়েছে আসলে ওটা একটা পিশাচ, বিরাট একটা প্রাচীন গরিলা গরিলার ভেতরে বাস করত। ও আরেকটা কথা বলতে ভুলে গিয়েছি, বাবেম্বার কাছে শুনেছি অন্য জাতির লোকদের কখনো কখনো জঙ্গলে ছেড়ে দেওয়া হতো দেবতার মনোরঞ্জনের জন্যে। তাদের খুন করে আনন্দ লাভ করত দেবতা। পঙ্গদের নিয়মরীতি অনুযায়ী আমাদেরকেও ওই একই পরিণতির দিকে ঠেলে দেয়া হয়েছিল। মিসেস এম্বার্সলির কথা শেষ হবার পর মনে হলো শয়তান দানবটাকে মেরে ফেলে খুব ভালো একটা কাজ করেছি। ভালো হতো যদি মরবার পর যেখানে যাবে সেখানে গরিলাটার শিকার হতভাগ্য লোকগুলো ওটাকে চরমভাবে শায়েস্তা করত। দেবতার বাগান পেরিয়ে আসবার পর ওফরানো গাছের সেই ফাঁকা জায়গায় পৌঁছে গেলাম। যেভাবে রেখে যাওয়া হয়েছিল সেভাবেই আছে দেবতার চামড়া, তবে শুকিয়ে আকারে খানিকটা ছোট হয়ে গেছে। জঙ্গলের এক দঙ্গল পিঁপড়ে ভোজের খবর পেয়ে এসে হাজির হয়েছে। হ্যান্সের কপাল ভালো, চামড়া পুরোপুরি অক্ষত রেখে চামড়ায় লেগে থাকা মাংসের প্রতিটা কণা সাবার করে দিয়েছে। ওগুলো ফলে মাংস পচার গন্ধ শুকতে হবে না হ্যান্সকে। খুব বেশি শক্ত বলে বোধহয় চামড়া ছোঁয়নি পিঁপড়েরা। এত পরিষ্কার কাজ আগে কখনো দেখিনি। তার উপর স্বয়ং দেবতাকেও খেয়ে সাফ করে দিয়েছে এই পরিশ্রমী জীবগুলো। লাশটা যেখানে ফেলে রেখে গিয়েছিলাম সেখানে ঝকঝকে সাদা হাড় ছাড়া অবশিষ্ট নেই আর কিছুই। কাজ সেরে শুকনো হাড় ফেলে দল বেঁধে জঙ্গলে উধাও হয়েছে পিঁপড়েরা। গরিলাটার প্রকাণ্ড কঙ্কালটা নিয়ে গিয়ে আমার ট্রফির সংগ্রহ আরও সমৃদ্ধ করতে পারবো না বুঝে খুব খারাপ লাগলো আমার। কিন্তু উপায় কি ওটা ফেলে দেওয়া ছাড়া? অনেক বেশি ভারী ওটা। ব্রাদার জনের কথাই ঠিক, দুনিয়ায় এই জিনিস আরেকটা আছে বলে মনে হয় না। ওই কঙ্কালের জন্যে যে কোনো জাদুঘর শত শত পাউন্ড খরচ করতে রাজি হয়ে যেত। শেষ পর্যন্ত ভালো মতো হাড়ের বৈশিষ্ট্য দেখেই অতৃপ্ত মনকে বুঝ মানাতে হলো। ওটার আহত ডান হাত থেকে রাইফেলের বুলেটটা বের করে রেখে দিলাম নিজের কাছে। বিশ্রাম নিয়ে আবার রওনা হলাম সবাই। আগেই দেবতার ছালের হাত পায়ের ভেতরে ভেজা শ্যাওলা ঠেসে ভরা হয়েছে। এতে করে আকৃতিটা জ্যান্ত দেবতার মতোই থাকলো। লম্বা একটা ডালে করে ওটা ঝুলিয়ে নিয়ে হাঁটতে হাঁটতে ব্রাদার জন আর হ্যান্স অবশ্য জানালো খুব ভারী হয়ে গেছে চামড়াটা। পানির কিনারায় আসবার আগে আর উল্লেখযোগ্য কিছু ঘটল না। শুধু এটুকু বলবো, পাহাড়ি পথে উঠতে যে কষ্ট হয়েছিল, ভারী জিনিসপত্র নিয়ে নামতেও সে তুলনায় অনেক কম কষ্ট হলো। তারপরও আমাদের অগ্রযাত্রা হলো ধীর। কালোবিদের গোরস্থানে যখন পৌঁছলাম সূর্য ডুবতে তখন আর মাত্র 1 ঘন্টা বাকি। ওখানেই বিশ্রাম ও রাতের খাওয়ার জন্যে থামলাম। পরিস্থিতি নিয়ে আলোচনাটাও সেরে ফেলতে হবে। সবার মাথায় একই চিন্তা, কি করা যায় এবার। পানির কাছে চলে এসেছি আমরা, কিন্তু কোনো নৌকা নেই যে ওপারে যাব। আর ওপারে কি আছে? একটা গুহা। সেই গুহায় বাস করে একটা অর্ধেক মানুষ। জাল পেতে বসে থাকা মাকড়সার মতো অপেক্ষা করে আছে সে। পাঠক ভাববেন না কিভাবে পালানো যায় সেটা নিয়ে আমরা আগে চিন্তা ভাবনা করিনি। আমরা এটাও ভেবেছি যে পাহাড়ি হ্রদের সেই ক্যানোটা জঙ্গলের ভেতর দিয়ে ছেঁচড়ে আনা যায় কিনা, কিন্তু চিন্তাটা মাথা থেকে দূর করে দিতে হয়েছে। ক্যানোটা ছিল গাছের একটা কাণ্ড
কুদে তৈরি। তলিটা 5-6 ইঞ্চি পুরু। অত ভারী একটা নৌকা 50 গজও টেনে আনতে পারতাম না আমরা। কিন্তু এখন নৌকা ছাড়া পানি পার হব কি করে? কুমিরগুলোর কারণে সাঁতার কাটার প্রশ্নই ওঠে না। তাছাড়া জিজ্ঞেস করে জানতে পারলাম স্টিফেন আর আমি ছাড়া দলের আর কেউ সাঁতার জানে না। এমন কোনো গাছ নেই যেটা নৌকার বদলে কাজে লাগানো যায়। জানি গোরস্থানে নিরাপদেই থাকবে সবাই, বিপদের কোনো ভয় নেই। কাজেই হ্যান্সকে ডাক দিয়ে ওকে নিয়ে পানির কিনারায় চলে গেলাম পরিস্থিতি সরেজমিনে দেখতে। সাবধানে রোদের তীরে ঝোপঝাড়ের আড়ালে থাকলাম যাতে গুহা থেকে আমাদের দেখা না যায়। তবে খুব একটা সতর্ক না থাকলেও চলে দেখলাম। উত্তপ্ত দিনটা শেষ হয়ে যাচ্ছে, মুছে যাচ্ছে সমস্ত আলো। সেই সঙ্গে ঝড়ও হচ্ছে, ঝড়ের কালো মেঘের রাশি। দূর থেকে আমাদের দেখা যাবার কোনো সম্ভাবনা খুব ক্ষীণ। কালির মতো কালো পানির দিকে তাকালাম আমরা। দেখলাম তীরে উঠে আসা 12-14টা কুমির অপেক্ষায় আছে। ওগুলো কিসের সেটাই বুঝে পেলাম না। উল্টো দিকের খাড়া টিলার দিকে তাকিয়ে বুঝলাম দুর্গের দেয়াল ছুঁয়ে যেমন পানি ভরা পরিখা থাকে, রোদের পানিও তেমনি করে ছুঁয়ে আছে টিলাটাকে। অস্পষ্টভাবে গুহার কালো মুখ দেখতে পেলাম। স্পষ্ট বুঝলাম ওই গুহায় পালাবার একমাত্র পথ। মাঝিটুদের কানা সেনাপতি ভাবেম্বা যেভাবে খোলা রোদে বেরিয়ে গিয়েছিল সেভাবে বেরিয়ে যেতে পারবো না আমরা গাছের গুঁড়িতে তৈরি বাঁধের কারণে। হ্যান্স আর আমি তীরের এদিক ওদিক খুঁজে দেখলাম এমন কোনো গাছ পাওয়া যায় কি না যেটা আমরা নৌকার বদলে ব্যবহার করতে পারি। কিছুক্ষণ পর হতাশ হয়ে হাল ছেড়ে দিতে হলো। নলখাগড়া বা ঝোপ ছাড়া আর কিছুই নেই। নৌকা যদি না পাই তাহলে এই তীরেই থাকতে হবে, হ্যান্সকে বললাম। পানির কিনারায় ঝোপের পেছনে বসে কোনো জবাব দিল না হ্যান্স। আনমনে তাকালাম মাটির দিকে। ভাবনার জগতে তলিয়ে গিয়ে দেখতে পেলাম কীটপতঙ্গ জগতের একটা তাৎপর্যময় ঘটনা। জঙ্গলের এক মস্ত মাকড়সা বিরাট এক জাল পেতেছে দুটো শক্ত নলখাগড়ার মধ্যে। জালের মাঝখানে প্রায় পানি ছুঁয়ে শিকারের আশায় বসে আছে মাকড়সাটা। যেমন অপেক্ষায় আছে কুমিরগুলো, যেমন কালোবিদের অপেক্ষায় থাকতো বিরাট ওই গরিলা, যেমন জীবন নিয়ে নিতে অপেক্ষা করে থাকে মৃত্যু, যেমন ঈশ্বর জানেন কিসের জন্য অপেক্ষায় আছে মোটাম্ব। মনে হলো মোটাম্বর সঙ্গে মিল আছে শিকারের অপেক্ষায় খাপ পেতে বসে থাকা ওই মাথায় সাদা দাগলা মাকড়সাটার। এইবার ঘটল সেই ঘটনাটা। হট শ্রেণীর বিরাট একটা সাদা মদ নলখাগড়া দুটোর মাঝখানে আগুপিছু করে উঠতে শুরু করলো। হঠাৎ করেই ওটার ডানায় আঘাত লাগলো জালের নিচের দিকে, পানির 3 ইঞ্চি উপরে। বিদ্যুৎ বেগে মদটার উপর ঝাঁপিয়ে পড়লো মাকড়সাটা। লম্বা লম্বা পা দিয়ে জড়িয়ে ধরলো ছটফটরত শিকারকে। শীঘ্রই দুর্বল হয়ে পড়ল মদ। ওটাকে নিয়ে নিচের দিকে নামতে শুরু করলো মাকড়সা। আর ঠিক তখনই একটা ঘটনা ঘটল। পানির গভীর থেকে মুখ তুলল প্রকাণ্ড একটা মাছ। টপ করে মাকড়সাটাকে গিলে নিয়ে ডুব দিল আবার। ঝাঁকিতে ছিঁড়ে গেল মাকড়সার জাল, মুক্ত হয়ে গেল আটকা পড়া মদ। একটা কাঠের উপর বসে ভেসে ভেসে দূরে চলে গেল ওটা। দেখেছেন ব্যাপারটা বাস? ছেঁড়া জাল দেখিয়ে জিজ্ঞেস করলো হ্যান্স। আপনি যখন ভাবছিলেন আমি তখন আপনার যাজক বাবার শেখানো নিয়ম ধরে প্রার্থনা করছিলাম। আমার মনে হয় যেখানে আগুন জ্বলে সেখান থেকে আমাদের জন্যে একটা ইঙ্গিত দিয়েছেন আপনার বাবাই হ্যান্সকে ধর্মান্তরিত করেছেন। এখন যদি উনি শুনতেন ও কি বলছে তাহলে তার চেহারার অবস্থা কী রকম হতো
ভেবে মনে মনে না হেসে পারলাম না। হ্যান্সের ধর্ম সংক্রান্ত দৃষ্টিভঙ্গি সত্যিই আগ্রহ জাগাবার মতো। ভাবতেই খারাপ লাগছে যে সেটা নিয়ে কখনো কিছু লিখিনি। তবে প্রসঙ্গ থেকে না সরে হ্যান্সকে জিজ্ঞেস করলাম, কিসের ইঙ্গিত? বাস, ইঙ্গিতটা হলো ওই জাল হচ্ছে মোটাম্বর গুহা, আর ওই মোটাম্ব হচ্ছে বিরাট মাকড়সাটা, আমরা হচ্ছি সাদামত। বাস, জালে আটকা পড়েছি আমরা, আর আমাদের খেয়ে ফেলবে মাকড়সাটা। দারুণ হ্যান্স, ওকে বললাম। কিন্তু মাছটাকে, যে মাকড়সাটা খেয়ে ফেলে আমাদের মতো মদগুলোকে বাঁচাবে? কাঠের উপর ভেসে যাব কি করে আমরা? বাস, মাছটা হচ্ছেন আপনি। আপনি পানির গভীর অন্ধকার থেকে ধীরে ধীরে চুপচাপ বের হয়ে আসবেন, ছোট রাইফেলটা দিয়ে মোটাম্বকে গুলি করবেন, আর আমরা মতরা ক্যানোতে করে ভেসে যাব। ওই যে দেখুন বাস, ঝড় আসছে। রাতের বেলায় ওই ঝড়ের ভেতর কে দেখবে আপনাকে সাঁতরাতে? কুমিরগুলো, শুকনো গলায় বললাম। বাস, আমি কিন্তু কোনো কুমিরকে মাছটা খেয়ে ফেলতে দেখিনি। ওই মাছ এখন পেটের মধ্যে মাকড়সাটা নিয়ে পানির গভীরে গিয়ে হাসছে। আর ঝড় যখন হয় তখন কুমিররা লুকিয়ে থাকে বাজের ভয়ে। ওরা ভয় পায় যে পাপ করেছে তাতে ওদের উপর বাজ পড়তে পারে। এবার আমার মনে পড়ল, আগেও শুনেছি, খেয়ালও খানিকটা করিনি তা নয়। প্রাকৃতিক দুর্বিপাকের সময় অদৃশ্য হয়ে যায় এই দানব সরীসৃপগুলো। কারণটা সম্ভবত হবু খাবারগুলোর সরে পড়া। কারণ থাকুক আর না থাকুক, কুমির সরুক আর না সরুক, মনস্থির করে ফেললাম অন্ধকার নামলেই দেরি না করে মাথার উপর রাইফেলটা তুলে ধরে সাঁতরে চলে যাব আমি ওপারের ওই গুহায়। কেনটা চুরি করবার চেষ্টা করব। জাদুকর যদি না নজর রেখে না থাকে তাহলে ভালো, নইলে সাধ্যমতো চেষ্টা করব আমি তার চিরস্থায়ী বন্দোবস্ত করতে। জানি বেপরোয়ার মতো একা ওই গুহায় গিয়ে হাজির হওয়াটা খুব ঝুঁকিপূর্ণ, কিন্তু এছাড়া আর কোনো উপায়ও নেই। নৌকা যদি জোগাড় করতে না পারি তাহলে জঙ্গলে আটকে পড়ে থাকতে হবে। খাবার বলতে কিছু নেই জঙ্গলে, শেষে মরতে হবে না খেয়ে। আর আমরা যদি পবিত্র ফুলের দ্বীপে ফিরে যাই, ওখানে থাকি, তাহলে কোম্বা এবং কোম্বার সঙ্গের পঙ্গরা যখন আমাদের হাড়গোড় খুঁজতে জঙ্গলে আসবে, তখন দেবতার ভাগ্যে কি ঘটেছে বুঝে ওখানে ওই দ্বীপে গিয়ে হাজির হবে, আক্রমণ করে মেরে ফেলবে আমাদের। চেষ্টা করে দেখব হ্যান্স, বুড়ো শেয়ালকে বললাম। জানতাম আপনি চেষ্টা করবেন, বাস, বলল হ্যান্স। আমিও সঙ্গে আসতাম, কিন্তু সাঁতার জানি না বলে ডুবে যাব, আর ডুবে যাবার সময় হয়তো করে বসবো কোনো আওয়াজ। ডুবে যাবার সময় আর কোনো দিকে কারো হুঁশ থাকে না। বাস, কিন্তু চিন্তা করবেন না, সব ঠিক মতোই ঘটবে। তা না হলে আমাদের খারাপ কোনো ইঙ্গিত দিতেন আপনার যাজক বাবা। ওই সাদামাত্র আরাম করে কাঠের উপর বসে চলে গেল। ওই যে ওটা এইমাত্র ডানা মেলে উড়াল দিয়েছে। আর বাস, ওই মাছটা পেটের মধ্যে মাকড়সাটা নিয়ে কী হাসেই না হাসছে। 18, ভাগ্যের পরিহাস। ফিরে গিয়ে দেখলাম কফিনের আশেপাশে বসে আছে সবাই মনমরা হয়ে। অবাক হলাম না তাতে। রাত নামছে, বাস ডাকছে গুরু গুরু করে, সেই সঙ্গে শুরু হয়েছে বড় বড় ফোঁটায় বৃষ্টি। জঙ্গলের মধ্যে আমরা কয়েকজন আশ্রয়হীন মানুষ। কি ব্যবস্থা নিলে অ্যালান? স্ত্রীর হাতটা ছেড়ে জিজ্ঞেস করল ব্রাদার জন, বলবার ভঙ্গিতে নিশ্চিন্ত একটা ভাব রাখবার চেষ্টা থাকলেও ভাবটা ফুটল না। গুহাতে গিয়ে কেনটা নিয়ে আসবো, যাতে সবাই বৈঠা বেয়ে চলে যেতে পারি, তাকে জানালাম। সবাই ড্যাব ড্যাব করে তাকালো আমার দিকে, হ্যান্স ছাড়া। স্টিফেনের পাশে বসা মিস হোপ বলল, আপনার কি ঘুঘু পাখির মতো ডানা আছে যে উড়ে যাবেন? ও মিস্টার অ্যালান। না, নির্বিকারভাবে জবাব দিলাম।
তবে মাছের মতো লেজ আছে বা ওরকম কিছু সাঁতরাতে পারি আমি। এত বড় ঝুঁকি নেওয়া উচিত হবে না তোমার, বলল স্টিফেন। আমিও তোমার মতোই ভালো সাঁতার জানি, আমার বয়সও কম। আমি যাব গোসল করতে চাই। সেটা তুমি করবে। ও স্টিফেন, মাঝখান থেকে বাধা দিল মিস হোপ। তার গলায় খানিকটা উৎকণ্ঠা আছে বলে মনে হলো। স্বর্গ থেকে নেমে আসা বৃষ্টি তোমাকে পরিষ্কার করে দেবে। আসলেই তখন পুরোদমে শুরু হয়ে গেছে বৃষ্টি। আমি বললাম, সাঁতার তুমি কাটতে পারো, এটা ঠিক স্টিফেন, কিন্তু এটাও না বলে পারছি না। রাইফেলে তোমার তাক খুব একটা ভালো না। ঠিকমতো গুলি করতে পারার উপরেই হয়তো নির্ভর করছে আজকের অভিযানের সাফল্য ব্যর্থতা। এবার সবাই আমার কথা মন দিয়ে শোনো। আমি যাব ওখানে, অন্তত যাবার চেষ্টা করব। আশা করছি সফল হতে পারবো। যদি না হই তাহলে খুব একটা কিছু যাবে আসবে না, কারণ এখন সবার যা অবস্থা তার চেয়ে আরও খারাপ অবস্থা হবে না, তাতে বড়জোর নজরা মানুষ আছে। এখানে তোমরা ব্রাদার জন, মিসেস এম্বার্সলি, স্টিফেন আর মিস হোপ, মা বাবু আর হ্যান্স। বেজোর লোকটার যদি খারাপ কিছু ঘটে, নতুন একজনকে শুধু নেতা হিসেবে মেনে নিতে হবে, বাকিদের আর বেশি কিছু বলবো না। তবে যতক্ষণ আমি নেতার দায়িত্ব পালন করছি ততক্ষণ আশা করব নির্দেশ মানা হবে আমার। মাভব এবার বলে উঠল, আমার বাবা মাখু মা জানা সাহসী মানুষ। তিনি যদি বেঁচে থাকেন তাহলে নিজের দায়িত্ব পালন করবেন, আর তিনি যদি বেঁচে না থাকেন তো আরও ভালোভাবে নিজের দায়িত্ব পালন করবেন। পৃথিবীতে অথবা পাতালে আমাদের বাবাদের আত্মাদের মাঝে চিরতরে সম্মানের সঙ্গে স্মরণ করা হবে তার নাম। হ্যাঁ, তার নামে গান গাওয়া হবে। মা বাবার বলা কথাগুলো আমার যদিও খারাপ লাগলো না, কিন্তু ব্রাদার জন অনুবাদ করে শোনানোয় চুপ হয়ে গেল সবাই। নীরবতা ভাঙলাম আমি। এবার এসো সবাই আমার সঙ্গে খালের কিনারায়। ওখানে বড় গাছ না থাকায় বজ্রপাতের ভয় এখানে এই জঙ্গলের চেয়ে কম। আরেকটা ব্যাপার মিসেস এম্বার্সলি, আমি চলে গেলে আপনি আর মিস হোপ গরিলার চামড়াটা পরিয়ে তৈরি রাখবেন হ্যান্সকে। সঙ্গে করে যে পাম গাছের আঁশের দড়ি নিয়ে এসেছি আমরা, ওগুলো দিয়ে ছালটা ভালো মতে বেঁধে দেবেন হ্যান্সের শরীরে। মাথা আর হাত পায়ের ফাঁকগুলো পূরণ করতে পাতা ব্যবহার বা নলখাগড়া ব্যবহার করতে পারেন। কেন নিয়ে ফিরে এসে ওকে তৈরি চাই আমি। ঘুমিয়ে উঠল হ্যান্স, তবে আপত্তি করে কিছু বলল না। খালের পাড়ে চলে এলাম সবাই। ম্যানগ্রোভ ঝোপ আর লম্বা এক জাতের নলখাগড়ার পেছনে লুকিয়ে পড়লাম। ফ্যানেলের শার্ট আর সুতির প্যান্ট ছাড়া আর সব কাপড় খুলে ফেললাম আমি। শার্ট প্যান্ট দুটোই ধূসর রঙের, ফলে রাতে দেখা প্রায় যায় না বললেই চলে। তৈরি হবার পর আমার হাতে খাটো রাইফেলটা তুলে দিল হ্যান্স। কক করা আছে বাস। আমি নিজে গুলি ভরে দিয়েছি। ঠিক আছে হ্যান্স। হাত মেলালাম সবার সঙ্গে। গর্বের সঙ্গে বলতে পারি মিস হোপের সামনে দাঁড়াতেই নিজে থেকে আমার রুক্ষ ভুরুতে চুমো খেলো সে। মনটা চাইল চুমোটা তাকে ফিরিয়ে দিই, কিন্তু দিলাম না। এটা শান্তির চুমো। ও অ্যালান, বলল মিস হোপ, শান্তিতে গিয়ে শান্তিতে ফিরে আসুন। ধন্যবাদ, তাকে বললাম। তাগাদা দিলাম, এবার নতুন কাপড়ে হ্যান্সকে তৈরি করতে কাজে লেগে পড়ুন। স্টিফেন কি যেন বলল বিড়বিড় করে, ঠিকমতো শুনতে পেলাম না। তবে বক্তব্যটা হলো আত্মগ্লানিতে ভুগছে, লজ্জিত বোধ করছে। ব্রাদার জন আন্তরিকভাবে প্রার্থনা করলেন চোষ্টার কাছে, তোমার বর্ষা তুলে আমাকে সালাম দিয়ে মৃদু গলায় সালাম দিয়ে
মৃদু গলায় জুলুদের খেতাব উচ্চারণ করতে শুরু করলো মাভব। মিসেস এম্বার্সলি বললেন, ঈশ্বরকে ধন্যবাদ যে আবার একজন সাহসী ইংরেজ ভদ্রলোককে দেখবার জন্যে বেঁচে আছি আমি। কথাটা শুনে নিজের দেশ ও জাতির জন্য গর্বে বুকটা ফুলে উঠল আমার। বেশ খানিকটা গর্ব হলো নিজের জন্য। তবে পরে আবিষ্কার করেছিলাম মিসেস এম্বার্সলি নিজেও একজন ইংরেজ। তাতে করে গর্বের চকচকে পালিশটা বেশ খানিকটা মলিন হয়ে গিয়েছিল। পরের বার বিজলি চমকাতেই হ্যান্সকে নিয়ে হাজির হলাম পানির ধারে। ও ঠিক করেছে আমাকে বিদায় জানাবেই। আলোর ঝলকানিতে কারো চোখে ধরা পড়ে যাবার আগেই সরে পড়ো হ্যান্স বলে আস্তে করে নোংরা কালো পানিতে নেমে পড়লাম একটা ম্যানগ্রোভ গাছের শেকড়ের পাশ দিয়ে। ওদের বলো যদি পারে তাহলে আমার কোট আর ট্রাউজার যেন শুকনো রাখে। বিদায় বাস, বিড়বিড় করে বলল হ্যান্স। ফোপাতে শুরু করলো, সাহস রাখুন বাসদের বাস। জবাইয়ের টিলায় যে বিপদে পড়েছিলাম সেই তুলনায় এই বিপদটা বড় কিছু না। সেই বিপদ থেকেও ইনটম্বি আমাদেরকে বাঁচিয়েছিল। এবারও দেখবেন বিপদ থেকে ঠিকই আমাদের উদ্ধার করবে ইনটম্বি। ও জানে কে ওকে সে যে সোজা করে ধরতে পারে। হ্যান্সের আর কোনো কথা শুনতে পেলাম না। যদি কিছু বলেও থাকে বৃষ্টির হিসহিস আওয়াজে চাপা পড়ে গেল ওর কণ্ঠস্বর। সাহস ধরে রাখতে চেষ্টা করেছি আমি সবার সামনে, কিন্তু একা হয়ে যেতে যে ভীতিবোধ আমাকে গ্রাস করলো তার বর্ণনা দেবার ভাষা আমার নেই। এত ভয় মনে হয় না আগে কখনো পেয়েছি। ভয়ঙ্কর ঝুঁকি নিয়ে এমন একটা অভিযানে উন্মাদের মতো চলেছি যেমন অভিযানে হয়তো আগে কখনো কোনো মানুষ যায়নি। ওই মুহূর্তে আমার মন জুড়ে থাকলো কুমিরের কথা। কুমিরদের আমি সবসময় ঘৃণা করেছি, অন্তত সেই থাক ও কথা। আর এই জায়গাটা কুমিরের ঘাঁটি। তবুও সাঁতরে চললাম। খালটা আন্দাজ 200 গজ চওড়া হবে, এর বেশি নয়। সে সময় আমি যেরকম ভালো সাঁতারু ছিলাম তাতে ওই দূরত্ব পাড়ি দেওয়াটাকে ধর্তব্যের মধ্যে আনবার কোনো কারণ ছিল না। কিন্তু বাম হাতে সর্বক্ষণ আমাকে উঁচু করে ধরে রাখতে হলো রাইফেলটা। একবার পানিতে ভিজলে আর কোনো কাজেই আসবে না ওটা। আরেকটা ভয় আমাকে তাড়িত করলো ঝুঁকি কমানোর জন্যে। যদিও কালো কাপড়ের হ্যাট পরে এসেছি তারপরও বিজলির ঝলকানিতে গুহা থেকে না দেখে ফেলে কেউ আমাকে। বজ্রপাতের সম্ভাবনাটাও মাথা থেকে দূর করতে পারলাম না। ঘন ঘন বাজ পড়ছে পানিতে, বিরাম প্রায় নেই বললেই চলে। আগুনের একটা গোলক আমার কয়েক গজের মধ্যে এসে পানিতে আঘাত হানলো। মনে হলো রাইফেল তাক করে গুলি ছুঁড়েছিল কেউ। একটুর জন্যে আমাকে খুন করতে পারেনি। তারপরও বলবো দুটো কারণে আমার কপাল ভালো। এক, বাতাসের সম্পূর্ণ অনুপস্থিতি। পাগলা হাওয়া ছাড়লে বড় বড় ঢেউ আমাকে নিয়ে খেলা করত, নির্ঘাত ভিজে অকেজো হয়ে যেত রাইফেল। 2, গুহাটা হারিয়ে ফেলার কোনো সম্ভাবনা নেই। মোটাম্বর আসনের দুপাশে জ্বালা আগুনের আভা স্পষ্ট দেখা গেল গুহার মুখে। গুহার কাছে পৌঁছাতে মনে হয় 15 মিনিটের মতো লাগলো। শরীরের শক্তি সঞ্চয় করে রাখতে আস্তে সাঁতার কাটলাম আমি। কুমিরের আক্রমণের ভয়ে দ্রুত সাঁতরাতে ইচ্ছে করলেও তাড়াহুড়ো করলাম না। চোরসটাকে ধন্যবাদ, একবারও কোনো কুমির দেখলাম না। গুহার মুখ পেরিয়ে কেন একবার অগভীর সরু খালে ঢুকে পড়লাম ধীরে ধীরে। পানির নিচে পাথুরে মেঝেতে পা রেখে দাঁড়ালাম খানিক। বুক পর্যন্ত ডুবে থাকলো আমার। চারপাশে তাকালাম, সেই সঙ্গে রাইফেল ধরা আড়ষ্ট বাম হাতটা নেড়ে চেড়ে ঠিক করে নিলাম রক্ত চলাচল। গুহার আগুনগুলো আগের তুলনায় কম উজ্জ্বল বলে মনে হলো।
কপাল গড়িয়ে নেমে আসা বৃষ্টির পানি চোখ থেকে সরে যাওয়ার পর আগুনের মৃদু আভায় দেখতে পেলাম মোটামুটি রাইফেলের লক পেঁচিয়ে থাকা হ্যান্ডসের নোংরা কাপড়টা খুলে ব্যারেলটা মুছে নিলাম। এবার কাজ খুলে স্পষ্ট করলাম বিশেষ একটা যন্ত্রাংশ, পালকের স্পর্শ যাতে গুলি বেরিয়ে যায় রাইফেল থেকে। কাজ সেরে আবার তাকালাম সামনে। এবার আবছা আলোয় আকৃতিগুলো আগের চেয়ে অনেকখানি স্পষ্ট মনে হলো। অন্ধকারে অভ্যস্ত চোখে ওই যে সেই মঞ্চের উপর বসে আছে ব্যাঙের মতো মোটাম্ব, তার পিঠ আমার দিকে, গুহার ওদিকে তাকিয়ে আছে। ক্ষণিকের জন্য দ্বিধায় পেয়ে বসলো আমাকে। লোকটা হয়তো ঘুমাচ্ছে, গুলি না করেও বোধহয় কেনটা নিয়ে সরে পড়তে পারবো। পেছন থেকে খুন করতে ইচ্ছে করলো না। তাছাড়া মোটাম্বর মাথাটা ঝুঁকে আছে সামনে, দেখা যাচ্ছে না। পিঠে একটা গুলি করলে মরবে তার নিশ্চয়তা কি? আরেকটা ব্যাপার, গুলি করলে গুহার ভেতরে রাইফেলের জোর আওয়াজ হবে, সেটা আমি চাইলাম না। কিন্তু আমি যখন এসব ভাবছি ঠিক তখনই হঠাৎ করে ঘুরে বসলো মোটাম্ব। হয়তো ষষ্ঠ ইন্দ্রিয় আমার উপস্থিতি সম্বন্ধে তাকে সতর্ক করে দিল। আমি কোনো আওয়াজ করিনি। বাইরে বৃষ্টির মৃদু টিপ টিপ আওয়াজ ছাড়া গুহার ভেতরটা কবরের মতো নীরব। মোটাম্ব ও ঘুরল, সঙ্গে সঙ্গে চমকালো বিজলি। সাদা আলোয় স্পষ্ট দেখতে পেল সে আমাকে। ও সেই সাদা মানুষ। সাপের মতো হিস হিস করে নিচু গলায় নিজেকেই যেন বলল মোটাম্ব, সেই সাদা মানুষ যে অনেক অনেক কাল আগে গুলি করেছিল আমাকে। এখনও তার হাতে আগুনের অস্ত্র। হ্যাঁ, ভাগ্যের পরিহাস। দেবতা নিশ্চয় মারা গেছে, মরতেই হবে আমাকেও। হঠাৎ করেই যেন এ ব্যাপারে সন্দেহ জাগলো মোটাম্বর মনে। শিঙা তুলল সে সাহায্য চেয়ে ফুৎকার দিতে। বিজলি চমকালো আবার, সেই সঙ্গে করাত করে কান ফাটানো আওয়াজে নেমে এলো বজ্রের আঁকাবাঁকা তলোয়ার। লক্ষ্য যাতে স্থির থাকে সেজন্যে মনে মনে প্রার্থনা করলাম আমি। রাইফেলের নলের মাছি মোটাম্বর মাথায় তাক করে তর্জনী দিয়ে আলতো করে স্পর্শ করলাম ট্রিগার। শিঙাটা ঠোঁটের কাছে তুলেছিল মোটাম্ব, হাত থেকে পড়ে গেল শিঙা। মনে হলো কুঁকড়ে গেল মোটাম্ব, আর নড়তে দেখলাম না তাকে। স্বস্তির শ্বাস ফেলে ভাবলাম জোশটাকে ধন্যবাদ, তাক ফসকায়নি আমার। ভাগ্য আমার সাহায্য হয়েছে। যদি হাতটা একটু কাঁপত, উত্তেজিত ভাগ্য আমার সহায় হয়েছে। যদি হাতটা একটু কাঁপত, উত্তেজিত চাউর উপর খানিকটা নিয়ন্ত্রণ না থাকতো, যদি হ্যান্ডসের বাঁধা ক্যাপ আর বারুদগুলোকে পানি থেকে রক্ষা করতে না পারত, তাহলে এই কাহিনী কখনোই লেখা হতো না। কালবিদের গোরস্থানে কঙ্কালের সংখ্যা বাড়ত শুধু কয়েকটা। খানিকক্ষণ অপেক্ষা করলাম। ভাবলাম মহিলা শিকারা এখনই গুহার দুপাশের ঘরগুলো থেকে ছুটে বেরিয়ে আসবে, চিৎকার করে উঠবে আতঙ্কে। কিন্তু এলো না কেউ। মনে হলো বজ্রপাতের আওয়াজে চাপা পড়ে গেছে রাইফেলের গর্জন। বহু বছর ধরেই বোধহয় ওই মঞ্চে রাত দিন বসে বা শুয়ে আছে প্রাচীন মোটাম্ব। নড়াচড়া নিশ্চয় কষ্টকর ছিল তার জন্যে। সে কারণেই সূর্য অস্তের সময় গরম কাপড়ে মুড়ে দেয়া হতো তাকে, আগুন জ্বালা হতো তাকে উষ্ণ রাখতে। শিঙার আওয়াজ না পেলে কেউ আসতো না তাকে বিরক্ত করতে। হয়তো বিনা ডাকে কারো আসা নিয়মিত নয়। খানিকটা নিশ্চিত হয়ে পানির ভেতর দিয়ে হেঁটে দড়িতে বাঁধা ক্যানোটার দিকে এগোলাম। দড়ির বাঁধন খুলে ক্যানোতে উঠে পাটাতনে রাইফেল নামিয়ে তুলে নিলাম একটা বৈঠা। ওটা দিয়ে ক্যানো বেয়ে এগোতে শুরু করলাম গুহামুখের দিকে। সঙ্গে সঙ্গে আরেকবার বিজলি চমকালো। সেই উজ্জ্বল সাদা আলোয় মোটাম্বর মুখটা খুব কাছ থেকে দেখতে পেলাম।
মাত্র কয়েক ফুট দূরে মোটাম্বর মুখ, হাঁটুর মধ্যে মাথাটা যেন গুজে রেখেছে। ও কি বিভৎস যে লাগলো চেহারাটা দেখতে। কপালের ঠিক মাঝখানে নীল একটা দাগ, ওখানেই ঢুকেছে বুলেট। মোটাম্বর কোটরে বসা গোল গোল চোখগুলো সম্পূর্ণ খোলা, সেই চোখ আর আগুনের ঝিলিক দেখলাম, চোখে আর আগুনের ঝিলিক দেখলাম না। ঝোপের মতো ঘন ঝোলানো ভুরুর নিচ দিয়ে আমাকেই যেন অপলক দেখছে মোটাম্ব। বিরাট চলটা খুলে গেছে, বিশ্রীভাবে ঝুলে থাকা নিচের ঠোঁটের উপর দিয়ে বেরিয়ে এসেছে লাল টুকটুকে জিভ। ফোলা গালগুলোর কর্কশ চামড়ায় ধূসর লাল ডোরাকাটা দাগ, অসংখ্য বাদামি ফুটকি। মৃত মোটাম্বকে দেখে আরও ভয়ানক মনে হলো। আজ এতকাল পরেও লাশটার কথা মনে পড়লে কখনো কখনো শিউরে উঠি। তবে মোটাম্বর রক্ত আমার হাতে লেগে নেই, এ ব্যাপারে আমার বিবেক পরিষ্কার। মোটাম্ব না মরলে নিরীহ মানুষগুলোর বাঁচবার কোনো উপায় ছিল না। মৃত্যুটা মোটাম্বর প্রাপ্য ছিল। আস্ত একটা শয়তান ছিল লোকটা, যেমন শয়তান ছিল জঙ্গলের সেই বন মানুষ দেবতা। মরা মোটাম্বর সঙ্গে ওই বন মানুষটার চেহারায় অদ্ভুত মিল দেখে অবাক হতে হলো। খানিকটা দূরে যদি গরিলার মাথা আর মোটাম্বর মাথা পাশাপাশি রাখা যেত, তাহলে চট করে বলবার উপায় থাকতো না কোনটা কে। সেই একই রকম ঝুলন্ত ভুরু, দাড়িহীন পিছিয়ে যাওয়া চিবুক, ঠোঁটের দুকোণে হলদে সদন্ত। গুহা থেকে বেরিয়ে এলাম বৈঠা বেয়ে, তবে আকাশ ছোঁয়া টিলার পাশেই থাকলাম। ভয় লাগলো, যা করেছি সেটা না আবার চটজলদি জানাজানি হয়ে যায়। কান পেতে শুনলাম, কোনো হইচই, এর আওয়াজ নেই। বিজলির দেখে চমক দেখে ফেলতে পারে আমাকে পাহারারত কেউ, সেই ভয়টাও কাজ করলো মনে। আকাশের দিকে তাকিয়ে দেখলাম দ্রুত সরে যাচ্ছে ঝড়ের কেন্দ্র, তবে ঘন ঘন ঝিলিক দিচ্ছে বিদ্যুৎ। 10 মিনিট ওভাবেই টিলার গা ঘেঁষে লুকিয়ে থাকলাম। তারপর মনস্থির করলাম ঝুঁকিটা নেব। ধীরে ধীরে বৈঠা চালিয়ে রওনা দিলাম ওপারের দিকে। খানিকটা পশ্চিমে থাকলাম গুহার মুখ থেকে। এগোলাম কালবিদের গোরস্থানের পেছনের লম্বা একটা গাছকে তাক করে। আমার আন্দাজ ভুল হলো না। সঙ্গীদের যেখানে রেখে গিয়েছিলাম ঝোপের মধ্য দিয়ে, সেখানেই চলে গেলাম তীরের কাছাকাছি। বৃষ্টি ভেজা হালকা মেঘগুলোর আড়ালে থেকে উকি দিল চাঁদ। রূপালি আলোয় আমাকে দেখতে পেল সবাই। এক মুহূর্তের জন্যে আমার মনে হলো অল্প পানি পার হয়ে স্বয়ং সেই গরিলা দেবতা এসে গলুই খামছে ধরছে কেনটা তীরে নিয়ে যাবার জন্যে, ঠিক যেন জঙ্গলের সেই ভয়াল বিভীষিকা। তবে খেয়াল করলে বোঝা যায় আকারে একটু ছোট হয়েছে ওটা। এতক্ষণে মনে পড়ল ওটা কে। হেসে ফেললাম। আপনার কিছু হয়নি তো বাস? জিজ্ঞেস করলো চাপা একটা উদ্বিগ্ন কণ্ঠস্বর। না, জবাব দিলাম। হলে কি আর ফিরে আসতে পারতাম? হ্যান্সের এই পরিণতিতে মজা পেয়ে জিজ্ঞেস করলাম, এই ভেজা রাতে ওরকম চমৎকার উষ্ণ চামড়া গায়ে দিয়ে আরাম পাচ্ছ তো হ্যান্স? চাপা কণ্ঠস্বর জবাব দিল, হায় বাস, বলুন কি ঘটল? এই দুর্গন্ধের মধ্যেও জানার জন্যে মরে যাচ্ছি আমি। মোটাম্ব মারা গেছে হ্যান্স। স্টিফেন, আমাকে নামতে সাহায্য করো, কাপড়গুলো দিও। মাভবো, কাপড় পরবো, সাহায্য করো। কাপড় পরবো, রাইফেলটা নাও। কেন ধরে রাখো, না হলে ভেসে যাবে। তীরে নেমে নলখাগড়া পার হয়ে ভেজা শার্ট প্যান্ট খুলে ফেললাম গুটলি পাকিয়ে ভরে রাখলাম ওগুলো শুটিং কোটের মস্ত পকেটে। তারপর পরে নিলাম শুকনো কাপড়, একটু খসখসে ওগুলো।
তবে উষ্ণ আবহাওয়ায় খারাপ লাগলো না। পোশাক পরা হলে ফ্লাস্ক থেকে লম্বা চুমুক দিলাম ব্র্যান্ডিতে। খেয়ে নিলাম রাতের খাবার। সাঁতরে এসে খিদে লেগে গিয়েছিল। খাওয়া দাওয়ার পর কি ঘটেছে খুলে বললাম। প্রশংসা করতে শুরু করলো সবাই। তাদের থামিয়ে দিয়ে বললাম, যেন পবিত্র ফুলের গাছটা কেনতে তুলে ফেলে। এরপর হ্যান্সের সাহায্য নিয়ে রাইফেলটায় গুলি ভরে নিলাম। আবার গরিলার চামড়ার কবজি দিয়ে আঙুল আঙুল নেব আঙুল বের করে কাজটা করলো হ্যান্স। নিপলে বসিয়ে নিলাম শেষ ক্যাপ। কাজটা শেষ হতেই কেনতে অন্যান্যদের সঙ্গে যোগ দিলাম। গলইয়ে বসে বৈঠা বাইতে হাত লাগালাম ব্রাদার জন আর স্টিফেনের সঙ্গে। গুহা থেকে কেউ যেন আমাদের দেখে না ফেলে সেজন্যে ঘুর পথে পৌঁছলাম গুহার মুখে। বেশিক্ষণ লাগলো না পৌঁছতে। পাথরের দেয়ালের পশ্চিম দিক দিয়ে উকি দিয়ে দেখলাম ভেতরে কারো কোনো নড়াচড়া চোখে পড়ল না। নিভু নিভু হয়ে জ্বলছে আগুনগুলো। আগেরই মতো কুঁকড়ে বসে আছে মোটাম্ব। কোনো শব্দ না করে গুহায় ঢুকলাম আমরা। সারি বেঁধে রওনা দেবার আগে চরম আতঙ্ক নিয়ে মোটাম্বর ভয়ানক কুৎসিত লাশটা দেখলো সবাই। আগে আগে চললাম আমি। আমার পর পবিত্র ফুলের মা, তার পেছনে জঙ্গলের দেবতা চরিত্রে অভিনয়রত হ্যান্স, তারপর পবিত্র ফুল বয়ে ব্রাদার জন ও স্টিফেন, সবার শেষে মা ভব। গুহায় যখন প্রথম আসি তখনই খেয়াল করেছি একধারের আগুনের পাশে স্তূপ করে রাখা আছে অনেকগুলো মশাল। ওগুলো থেকে কয়েকটা নিয়ে জ্বালালাম আমরা। কেনটা আবার আগের জায়গায় সেই ছোট জেটির সঙ্গে বেঁধে রাখলো মা ভব। আমার মনে হয়েছে কেন ওখানে দেখলে এমনও হতে পারে আমরা পানির বাধা পার হয়ে এসেছি, সেটা আরও রহস্যময় দেখাবে। সর্বক্ষণ আমার চোখ থাকলো গুহার দুপাশের ঘরগুলোর দরজার দিকে। আশঙ্কা করলাম যে কোনো সময় ওগুলো দিয়ে ছুটে বেরিয়ে আসবে মহিলারা। তবে এলো না তাদের কেউ। হয়তো ঘুমাচ্ছিল বা উপস্থিত ছিল না গুহায়। কেন এলো না তা আজও জানি না। নীরবে নিঃশব্দে গুহার বাগ ঘুরে এগিয়ে চললাম আমরা। অন্যদিকের মুখের কাছে এসে আলো দেখে নিভিয়ে ফেললাম মশালগুলো। গুহার মুখ থেকে কয়েক পা দূরে পাহারা দিচ্ছে এক পঙ্গজ যোদ্ধা। তার পিঠটা আমাদের দিকে। বৃষ্টিচাত মেঘের আড়াল থেকে উকি দেয়া চাঁদের দুর্বল আলোয় একেবারে শেষ মুহূর্তে আমাদের দেখলো সে। এত কাছ থেকে দেবতাদের মিছিল দেখে টু শব্দ করতে পারল না লোকটা। ভয়ে বিস্ময়ে অজ্ঞান হয়ে পড়ে গেল মাটিতে। পরে কখনো জিজ্ঞেস করা হয়ে ওঠেনি, তবে মনে হয় মা বাবা নিশ্চিত করেছিল যাতে প্রহরী জ্ঞান ফিরে না পায়। খানিক এগিয়ে ঘাড় ফিরিয়ে দেখলাম গোরস্থানের বাক্সে পাওয়া তামার বর্ষার বদলে পঙ্গযোদ্ধাদের লম্বা হাতলওয়ালা বড় একটা বর্ষা আছে মা বাবার হাতে। যে পথে এসেছিলাম সে পথেই ঢাকা শহরের দিকে এগিয়ে চললাম আমরা। আগেই বলেছি এলাকাটা প্রায় জনশূন্য। যারা আছে তারাও বোধহয় সন্ধ্যার পর শুয়ে পড়েছে কুটিরে ফিরে। পঙ্গদের দেশে কোনো কুকুরও নেই যে ডাকাডাকি করে তাদের ঘুম ভাঙিয়ে দেবে। দুপুর থেকে বেরিয়ে প্রহরীদেরকে দেখবার পর ঢাকা শহর পর্যন্ত পৌঁছাতে গিয়ে একজন মানুষের সঙ্গেও দেখা হলো না। সারা রাত যথাসম্ভব দ্রুত পা চালালাম সবাই। মাঝে মাঝে শুধু থামলাম অর্কিডের গাছ বহনকারী দুজনকে একটু বিশ্রাম দিতে। কখনো কখনো স্বামীর বদলে বহন কাজে হাত লাগালেন মিসেস এম্বার্সলি। তবে শক্তিশালী তরুণ স্টিফেন সারা রাস্তা স্ট্রেচার বয়ে নিল। হ্যান্স কাবু হয়ে পড়ল গরিলার চামড়ার ওজনে। ওটা শুকিয়ে আকারে বেশ খানিকটা ছোট হয়ে গেলেও ওজন তেমন কমেনি। তবে বুড়ো হলেও শক্ত লোক আমাদের হ্যান্স। যা আশা করেছিলাম তার চেয়ে ভালোভাবে পথ চলতে পারল।
অবশ্য রিকা শহরের কাছে পৌঁছাতে বনদেবতার অনুকরণে হাত দুটো মাটিতে রেখে মাঝে মধ্যে গরিলাদের মতো 4 হাত পায়ে এগোতে হলো তাকে ওকে। ভোরের আলো ফুটবার আধ ঘন্টা আগে রিকা শহরের চওড়া দীর্ঘ রাস্তায় পৌঁছে গেলাম আমরা। নরমাংস খাওয়ার সেই ভোজগৃহটা কারো চোখে ধরা না পড়েই পার হতে পারলাম। ভেজা ভেজা ভোর, তখনও কেউ বের হয়নি তাদের বাড়ি ছেড়ে। জানি না ভোরে ওঠার সুফল না কুফল বলবো এটাকে। বন্দরের 100 গজের মধ্যে পৌঁছে যাওয়ার পর বাগানে কাজ করতে বেরোনো এক মহিলা দেখলো আমাদের। দেবতারা বলে কান ফাটানো এক আত্মচিৎকার ছাড়ল সে। দেবতারা আমাদের ছেড়ে চলে যাচ্ছেন, সঙ্গে করে সাদা মানুষদেরও নিয়ে যাচ্ছেন। চিৎকার মিলিয়ে যেতে যা দেরি, বাড়িঘরের ভেতর থেকে একটা গুঞ্জন উঠতে শুনলাম। দরজায় দেখা দিল মানুষের মাথা। অনেকে ছুটে বেরিয়ে এলো, তাদের বাগানে চিৎকার করতে শুরু করলো। সবার সম্মিলিত চিৎকারে মনে হলো ভীষণ খুনোখুনি বেঁধে গেছে। তবে কেউ তারা আমাদের দিকে এগোলো না। ভয়ে এগোও সবাই, জলদি, চিৎকার করে নির্দেশ দিলাম, নইলে সর্বনাশ হবে। পালিত হলো আমার নির্দেশ। 4 হাত পায়ে কষ্টে সৃষ্টে এগিয়ে চলল হতদম্য হ্যান্স। চামড়ার পোশাকের কারণে শ্বাস আটকে মরবার অবস্থা হয়েছে ওর। বিরাট গাছটা বয়ে এনে ক্লান্তির শেষ সীমায় পৌঁছে গেছে ব্রাদার জন আর স্টিফেনও। তারপরও প্রায় ছুটে চলল দুজন। বন্দরে পৌঁছে জেটিতে আমাদেরকে নিয়ে আসা সেই ক্যানোটায় বাধা রয়েছে দেখলাম। লাফ দিয়ে ক্যানোতে উঠে পড়লাম সবাই। দেরি করবার উপায় নেই দেখে ছুরি দিয়ে কেটে দিলাম ক্যানো বেঁধে রাখবার দড়িটা। জেটিতে বইটা ঠেকিয়ে জোরে ঠেলা দিয়ে সরে এলাম তীর থেকে। ততক্ষণে শত শত মানুষ জেনে গেছে কি ঘটছে। তাদের মধ্যে অনেক সৈনিকও রয়েছে। 3 দিন থেকে আমাদেরকে প্রায় ঘিরে আছে তারা, কিন্তু সবাই এত ভীত যে এগিয়ে 3 দিক থেকে আমাদেরকে প্রায় ঘিরে আছে তারা, কিন্তু সবাই এত ভীত যে এগিয়ে এলো না কেউ আমাদের রক্ষা করতে। যথেষ্ট কাজে এলো হ্যান্সের বেশবাস। পূবে মুখ তুলল সূর্য। সেই নতুন রোদে সবার মাঝখানে কোম্বাকে দেখতে পেলাম। দৌড়ে আসছে সে বিরাট একটা বর্ষা হাতে। সামনের দৃশ্যটা দেখে অনেকের জন্য হতভম্ব হয়ে গেল বদমাসটা। তারপরই ঘটল ভয়ানক বিপর্যয়। আরেকটু হলেই মারা পড়তাম সবাই। ক্যানের গোলোয় বসে পুরো চামড়াটার ভেতরে গরমে আর দুর্গন্ধে জ্ঞান হারাতে শুরু করলো ক্লান্ত হ্যান্স। শেষে নিরুপায় হয়ে গরিলার স্টাফ করা মাথাটার তল থেকে বের করে ফেলল নিজের মাথা। এতে করে পঙ্গদের দেবতার মাথাটা কাত হয়ে পড়ল ওর কাঁধের উপর। এক পলক দেখেই হ্যান্সের কুৎসিত চেহারাটা চিনে ফেলল কোম্বা। চালাকি, এটা চালাকি। গলা ফাটিয়ে চিৎকার করে উঠল চতুর শয়তান। সাদা পিশাচরা দেবতাকে খুন করে পবিত্র ফুলের মাকে নিয়ে যাচ্ছে। দেবতার চামড়া গায়ে জড়িয়ে রেখেছে বাদরের মতো হলুদ লোকটা। নৌকার কাছে যাও, বৈঠা চালাও। ব্রাদার জন আর স্টিফেনের উদ্দেশ্যে চেঁচালাম আমি, বাঁচতে চাইলে জলদি মা বাবা পাল টাঙাতে সাহায্য করো আমাকে। আমাদের কপাল ভালো, ঝড়ো সেই ভোরে তখন পঙ্গদের তীর থেকে মাজিটুদের দেশের দিকে বইছে বাতাস। কিন্তু অনভ্যস্ততার কারণে মাস্তুলটা জায়গা মতো বসিয়ে মাদুরের মতো পাল তুলতে বেশ সময় নিলাম মা বাবা আর আমি। ততক্ষণে বইটা বেয়ে তীর থেকে 400 গজ মতো সরিয়ে আনতে পেরেছি আমরা ক্যানোটাকে। তীরের কাছে অনেকগুলো ক্যানো দেখলাম, সবগুলোতে পাল তোলা হয়ে গেছে, ধাওয়া করে আসছে আমাদের দিকে। সবার আগের ক্যানোটার গোলইয়ে দাঁড়িয়ে চিৎকার করে সাপন্ত করছে নতুন কালবি কোম্বা। মাথার উপর তুলে নাচছে বিরাট একটা বর্ষা। আমার মাথায় একটা বুদ্ধি খেলে গেল জানে কি জানে, জলদি করে কিছু একটা করা না গেলে ধরা পড়ে যাব দক্ষ পঙ্গনাবিকদের হাতে। খুন হয়ে যেতেও দেরি হবে না মোটেও। কাজেই পাল ঠিক রাখবার দায়িত্ব মা বাবাকে দিয়ে কোনো মতে ছুটে গেলাম গোলইয়ের কাছে।
প্রায় অচেতন হ্যান্সকে ধাক্কা দিয়ে সরিয়ে হাঁটু মুড়ে বসে পড়লাম পাটাতনে। মাত্র একটা চার্জ আছে আর আমার কাছে, বরং বলা ভালো একটা ক্যাপ অবশিষ্ট আছে। ঠিক করলাম ব্যবহার করব ওটা। সবচেয়ে বড় ক্যাপ ফ্লাপ সাইড তুলে কাঁধে ঠেকালাম ছোট রাইফেলটা, তাক করলাম কোম্বার চিবুকে। এত দূর থেকে গুলি করবার জন্যে তৈরি হয়নি ইনটম বি। ওটার গুলি লক্ষ্য থেকে অনেকখানি নেমে যাবে দূরত্বের কারণে, কাজেই চিবুকে তাক করলে কোম্বার শরীরে অন্তত লাগবে বলে আশা করলাম। ততক্ষণে বাতাস পেয়ে ফুলে উঠেছে আমাদের কেন মাল। টালমাটাল ভাব কাটিয়ে তত্তর করে এগিয়ে চলেছে ছোট নৌযানটা। দুপাশে তীর থাকায় পানিও বেশ শান্ত, ঠিক যেন বাতাসহীন দুপুরের নিথর পুকুর। বলতেই হয় খুবই ভালো স্থির মঞ্চ পেলাম গুলি করবার জন্যে। তাছাড়া যতই ক্লান্ত থাকি না কেন, জরুরি প্রয়োজনের মুহূর্তে সবসময় মাথা ঠান্ডা রেখে সিদ্ধান্ত নিতে চেষ্টা করি আমি। ঠিক যেন পাথরের একটা মূর্তির মতো স্থির হয়ে গেলাম। আরেকটা ব্যাপার আমার পক্ষে কাজ করলো। সূর্য উঠছে আমার পেছনে, ফলে আলোর কোনো স্বল্পতা নেই। কড়া রোদ পড়েছে আমার লক্ষ্যবস্তুর ওপর। শ্বাস আটকে রেখে স্পষ্ট করলাম ট্রিগার। বুম করে গর্জন ছাড়লো চার্জ। একটা মুহূর্ত পর নলের পাশ থেকে ধোঁয়া সরতেই দেখতে পেলাম কোম্বাকে। দুপাশে দুহাত ছড়িয়ে দিয়ে চিত হয়ে ধাওয়ারত ক্যানোর পাঠাতনে পড়ে গেল সে। তারপর যেন পেরিয়ে গেল দীর্ঘ একটা সময়, অন্তত আমার তাই মনে হলো। বাতাস বয়ে আনলো লক্ষ্যে বুলেট আঘাত হানবার ভোঁতা থ্যাপ আওয়াজটা। হয়তো আমার বলা উচিত হচ্ছে না, তবে পরিবেশ পরিস্থিতি বিচার করলে লক্ষ্যভেদটাকে অসাধারণ নৈপুণ্যের প্রমাণ বলে ধরে নেওয়া চলে। পরে জেনেছিলাম যেখানে আঘাত হানতে চেয়েছিলাম ঠিক সেখানেই আঘাত হেনেছে ইনটম্বির বল, ঠিক কোম্বার বুকের মাঝখানে, হৃৎপিণ্ডে।